ভিখারি বিদ্যা কি এটা জানার জন্য আপনাদেরকে আমি প্রথমে দুটো কাহিনী বলে দিতে চাই। কোনো এক দেশে দুজন ছেঁড়া কাপড় পরা ভিখারি ছিল। তারা রাস্তার এক পাশে প্রতিদিন ভিক্ষা করত এবং একে অপরের সাথে প্রতিদিন ঝগড়া করত। এদের মধ্যে একজন ছিল দুই চোখ অন্ধ, আরেকজনের ছিল দুই পা খোড়া। তারা একে অপরকে লাঠি দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলতো একে অপরকে, তবুও তাদের ঝগড়া করা থামতো না। এর ঘটনাটা হলো, এরা রাস্তার মোড়ে এক পাশে প্রতিদিন ঝগড়া করত, মারামারি করত। একদিন মারামারি করার আগের রাতে তাদের গ্রামে আগুন লাগে। তো সেই আগুনে ওই দুইজন ভিক্ষুক আটকা পড়ে। তখন তারা আগুন থেকে বের হওয়ার জন্য একজোট হয়ে যায়। অন্ধ ভিক্ষুকটি খোঁড়া ভিক্ষুকটিকে কাঁধে নেয় এবং খোঁড়া ভিক্ষুকটি অন্ধ ভিক্ষুকটিকে আগুন থেকে বের হওয়ার পথ বলতে থাকে। তারা দুজন আগুন থেকে বের হওয়ার পর আবার ঝগড়ায় লিপ্ত হলো। তারা একে অপরকে মারতে লাগলো। এমন অবস্থায় একজন মহাপুরুষের আবির্ভাব হলো। লম্বা জুব্বা পরা এক মহাপুরুষ। সে এসে বলল, আমি ঈশ্বরের পক্ষ থেকে ঈশ্বরের দূত হিসেবে এসেছি। তখন সে জিজ্ঞেস করলো, তোমাদের কি সমস্যা? আমাকে বললো, আমি সমাধান করে দেব। তখন সে দুই ভিক্ষুকের মুখে তাদের পুরো ঘটনা শুনলো এবং সে বলল, ঠিক আছে, আমি অন্ধকে দুটি চোখ দান করবো এবং খোড়াকে দুটি পা দান করবো। কিন্তু সে মহাপুরুষের কথা শুনে দুই ভিক্ষুক নারাজ হলো। তারা উল্টো আরো একে অপরের সাথে করা অসৎ আচরণের কথা বর্ণনা করতে লাগলো। তারা বলল, আগে শাস্তি না দিলে তারা পুরস্কার গ্রহণ করবে না। তখন সেই মহাপুরুষ বলল, ঠিক আছে, আমার এত কথা শোনার সময় নাই। আমি তোমাদের হাতে তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা দিয়ে দিচ্ছি। আজ সূর্যাস্তের পর তোমরা যা চাইবে আল্লাহর কাছে তাই পাবে। ওই দুই ভিক্ষুক সূর্যাস্তের পর আল্লাহর কাছে ফরিয়াদ জানালো। অন্ধ ভিক্ষুকটি চাইলো ওই খোঁড়া ভিক্ষুকের জন্য দুই চোখ অন্ধ হয়ে যায়, আর খোঁড়া ভিক্ষুকটি চাইলো ওই অন্ধের জন্য দুই পা খোঁড়া হয়ে যায়। এভাবেই তারা অল্প কিছুদিনের মধ্যে অন্ধ ও খোঁড়া হয়ে পড়ে থেকে মৃত্যুর দিকে পতিত হলো। তাদের সামনে আনন্দের সুযোগ থাকলেও তারা হিংসার বশবর্তী হয়ে আনন্দকে ছুঁড়ে ফেলে দিয়ে ধ্বংসকে বেছে নিয়েছে। আরেক দেশের দুই প্রতিবেশী মিলে নিজেদের আর্থিক অবস্থা ভালো করার জন্য জিন পাওয়ার সাধনা করতে লাগলো। প্রায় এক যুগ সাধনা করার পর তাদের সামনে জিন আসলো। জিন এসে বলল, আমি তোমাদের দুইজনের দুটি ইচ্ছে পূরণ করব। তোমরা যত বড় জিনিসই চাও তোমাদেরকে তা দেওয়া হবে। এখন কে আগে চাইবে তা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। অনেক ঝগড়া করার পর সিদ্ধান্ত হলো একজন আগে চাইবে। তখন সেই জিন বলল, তো আমার দুটি শর্ত আছে। এক, তোমরা যা চাইবে এখনই চাইবে, এখন না চাইলে তোমরা মারা যাবে। দুই, তোমাদের মধ্যে আগে যে চাইবে তার চেয়ে পরে যে চাইবে সে দ্বিগুণ জিনিস পাবে। পরের জন দ্বিগুণ পাবে শুনে এখন সে আর কিছু চাইতে পারছে না। তখন জিন বলল, তাড়াতাড়ি চাও, না হলে তুমি মারা যাবে। তখন লোকটি বলল, ঠিক আছে, আমি আমার চাওয়া নির্ধারণ করছি। আমাকে এক চোখ অন্ধ ও এক পা খোঁড়া করে দাও। তখন জিন বলল, তুমি ধন সম্পদ টাকা পয়সা না চেয়ে এটা কি চেয়েছো? তখন লোকটি বলল, আমি অনেক ভেবে দেখেছি, এইসব ধন সম্পত্তি আমি যতই চাই না কেন আমাকে তা আনন্দ দিতে পারবে না, কারণ আমার চেয়ে আমার প্রতিবেশী দ্বিগুণ পাবে। তাই আমি যা চেয়েছি তাই আমাকে দাও, আর আমার প্রতিবেশীর যেন দুই পা খোঁড়া হয় এবং দুই চোখ অন্ধ হয়। জিন তাদের কথা মতো কাজ করলো এবং তারা অন্ধ ও খোঁড়া হয়ে পড়ে থেকে অল্প কিছুদিনের মধ্যে মারা গেল। গল্প দুটিকে মিথ্যা, বানোয়াট, মন গড়া গল্প বলে এড়িয়ে যাবেন না। কারণ আপনি যেহেতু বাংলাদেশে বাস করেন, সেহেতু আপনি এই সমাজেরই অন্তর্ভুক্ত রয়েছেন এবং আপনার আশেপাশে এরকম অনেক ঘটনা ঘটছে। এখানে খুচরো হিসাব করার দরকার নেই, পাইকারি ভাবেই সবাই ভিখারি। এখানে কোথাও খাবার রাখা হলে হাজার হাজার মানুষ এসে ভিড় করে। কোনো সমৃদ্ধ সমাজে এমনটি সম্ভব নয়। আমি তো পরিবারের, সমাজে, গ্রামে, আত্মীয় স্বজনদের মধ্যে এরকম ভিখারিদের মতো কাহিনী অহরহ দেখতে পাই।
আমাদের সমাজে একটি ভালো কথার চেয়ে একটি খারাপ কথাকে 1000 গুণ গতিতে প্রসারিত করা হয়। এখানে কাউকে সারা জীবন উপকার করা হলেও সে কৃতজ্ঞ হবে না, কিন্তু তার অপছন্দনীয় একটা কাজ করলে সে সারা জীবন বলে বেড়াবে। এরা প্রত্যেকে একে অপরকে সৎ আদর্শবান হওয়ার পরামর্শ দেয়, কিন্তু নিজেরা তা নয়। জিজ্ঞাসা করলে সবাই বলে তারা কল্যাণ চায়, কিন্তু তাদের জীবনের দিকে তাকালে কোনো কল্যাণ দেখা যায় না। এখানে বাবা-মা হয়ে সন্তানের জীবন ধ্বংস করা, ভাই বোন হয়ে অন্য ভাই বোনের জীবন নষ্ট করা, আত্মীয় হয়ে আত্মীয়কে কষ্ট দেওয়া, ডাল ভাত। কিন্তু এসব করে যে নিজের খুব বড় কল্যাণ করতে পেরেছে তা কিন্তু নয়। সবাই সেই জিন সাধক প্রতিবেশীর মতো নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে। আমাদের সমাজের এসব ভিখারিদের আসল দর্শনটা কি, এটা কিন্তু কেউ বলতে পারে না। এসব ভিখারিদের অদ্ভুত আত্মবিধ্বংসী বিদ্যাকেই ভিখারি বিদ্যা বলে আখ্যায়িত করা হয়। এখন আমরা আসি ভিখারি বিদ্যা কেন? প্রাচীনকাল থেকেই আমাদের সমাজ ভিখারি, কারণ এখানে কোথাও খাবার রাখা হলে মৌমাছির মতন মানুষ এসে ভিড় করতে শুরু করবে। এ কথা বলার পর আমার এক বড় ভাই বলল, না, বিদেশেও এরকম খাবারের কারণে মানুষ জমে। আমার প্রবাসী ভাইকে বললাম, আপনি কোন সমাজের কথা বলছেন? বড় ভাই বলল, মালয়েশিয়াতে একটি মসজিদে বিনামূল্যে খাবার প্রদান করা হয়, সেখানে হাজার হাজার মানুষ ভিড় করতে থাকে, খাবার নিয়ে কাড়াকাড়িও করে। তারপর আমি বললাম, যারা কাড়াকাড়ি করে তারা কোন দেশের মানুষ? সেই বড় ভাই বলল, 90% বাংলাদেশি মানুষ। সেই মসজিদের পাশে অনেক বড় কনস্ট্রাকশন সাইট আছে, সেখানে প্রায় 20-30 হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছে। ইফতারের পর মসজিদের রাস্তা ব্লক হয়ে যায়, প্রচুর জ্যাম হয়। তারপর আমি বললাম, তাহলে সেটা আপনি বিদেশিদের দোষ বলেন কেন? সেটাও আমাদের সমাজেরই একটা অংশ। মালয়েশিয়াতে অন্যান্য কাজের তুলনায় কনস্ট্রাকশন কাজের বেতন বেশি, দৈনিক 100 থেকে 150 রিঙ্গিত দেওয়া হয়। আপনি মালয়েশিয়াতে 10 রিঙ্গিত দিয়ে অনেক ভালো খাবার খেতে পারবেন, ইফতার করতে পারবেন। 10 রিঙ্গিতের একটি খাবার আপনি একজন মানুষ শেষ করতে পারবে না। কিন্তু বাঙালিরা 10 রিঙ্গিত দিয়ে খাবার না কিনে বিনামূল্যে খাবার পাওয়ার জন্য ধাক্কাধাক্কি কাড়াকাড়ি করবে, অথচ ইফতারের পর 20-30 রিঙ্গিট খরচ করে পান সিগারেট ঠিকই কিনে খাবে। আমি কিন্তু অসহায়, গরিব, অঙ্গ প্রত্যঙ্গহীন, যাদের টাকা নেই খাবার কেনার বা কোনো কিছু করার টাকা নেই, তাদেরকে আমি ভিখারি বলছি না। যাদের কাছে টাকা থাকা সত্ত্বেও ভিক্ষা করে বা ভিখারিদের মতো আচরণ করে, আমি তাদেরকে ভিখারি বলি। এইসব টাকাওয়ালা ভিখারিদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। এবার আমরা আসি, পৃথিবীতে এত বিদ্যা থাকতে ভিখারি বিদ্যা কেন? এটা জানার জন্য আপনাদের আবার একটি কাহিনী বলবো, হয়তো আপনারা অনেকেই জানেন কাহিনীটি। এক গ্রামে রমেশ নামে একজন হাতুড়ে ডাক্তার ছিল। তার কোনো চিকিৎসাগত দক্ষতা বা যোগ্যতা ছিল না, বা প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল না। সে অনেক বছর চিকিৎসা করতে করতে একটি সাধারণ চিকিৎসার অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে সে ফোড়া কাটতে পারে ভালো। সেই গ্রামে ফোড়া রোগীর সংখ্যা ছিল অনেক বেশি। ফোড়া কাটতে কাটতে তার এমন অবস্থা হয়েছে যে সে চোখ বন্ধ করে ফোড়া কাটতে পারে। ফোড়া ছোঁয়াচে হওয়াতে ফোড়া রোগীর সংখ্যা ওই গ্রামে দিন দিন বৃদ্ধি পেতে থাকলো। সেই গ্রামে ফোড়া রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখে সরকার সেখানে একজন সরকারি ডাক্তারকে পাঠালো। সেই সরকারি ডাক্তার অনেক উচ্চ শিক্ষিত ছিল এবং ফোড়া কাটার উপর তার বিশেষ ডিগ্রি ছিল, দক্ষতা ছিল। সে ফোড়ার অপারেশন ভালো করতে পারত। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, সেই গ্রামের মানুষ ওই সরকারি ডাক্তারের কাছে গেল না, একটা রোগীও গেল না। সবাই ওই হাতুড়ে ডাক্তারের কাছে গেছে। রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়াতে সে হাতুড়ে ডাক্তার রোগী সামলাতে হিমশিম খাচ্ছিল। ভিড় অনেক বেশি থাকাতে ওই হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে অনেকেই ব্যর্থ হয়েছে, কিন্তু তবুও সেই সরকারি ডাক্তারের কাছে কেউ গেল না। হাতুড়ে ডাক্তার তাৎক্ষণিকভাবে ফোড়া কেটে ফেলে এবং রোগীর আরেক জায়গায় তখন আবার ফোড়া হয় এবং সেই রোগীর সংস্পর্শে অন্য রোগীর আবার ফোড়া হয়। এভাবে ফোড়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। সরকারি ডাক্তারের কাছে কোনো রোগী না আসায় সরকার ঘোষণা করলো
যে রোগী সরকারি ডাক্তারের কাছে যাবে তাকে খাবার দাবার দিয়ে আদর আপ্যায়ন করা হবে। এরকম করে অল্প কয়েকজন রোগী গেল, বেশিরভাগ রোগী হাতুড়ে ডাক্তারের কাছেই গেল। তখন সেই সরকারি ডাক্তার নিজে একটি বুদ্ধি বের করলো। সে সেই হাতুড়ে ডাক্তারের কাছে গেল এবং গিয়ে বলল, আমি সরকারের পক্ষ থেকে আপনাকে কিছু বলতে চাই, কিছু নিয়ম কানুন বলে দিতে চাই, এগুলো মেনে আপনি রোগী দেখবেন। রোগীর প্রথম ফোড়াটি 7 থেকে 10 দিনের ভিতর অপারেশন করতে হবে। অপারেশনের যন্ত্রপাতি, ব্লেড এগুলো ভালোমতো ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। ফোড়া কাটার পরে 24 মাস পরে তার অন্য কোনো রোগ হলো কিনা তার নিয়মিত পরীক্ষা করতে হবে। ফোড়া অপারেশনের ক্ষতস্থান না শুকিয়ে যাওয়া পর্যন্ত ওষুধ চালিয়ে যেতে হবে। সরকারি ডাক্তার হাতুড়ে ডাক্তারকে এসব নিয়ম মুখে বলার পাশাপাশি লিখেও দিলেন এবং এসব নিয়ম না মানলে কি কি সমস্যা হতে পারে সেগুলোও লিখে দিলেন। হাতুড়ে ডাক্তার এরপর থেকে আর ঠিকমতো ফোড়া কাটতে পারছে না বা রোগী দেখতে পারছে না। এরকম 2 দিন চললো। এরপর তিনি আর ফোড়া কাটতে পারেন না। ফোড়া কাটতে গেলে তার হাত কাঁপে, ওইসব নিয়মের কথা মনে হয়। তারপর সে নিজেই তার রোগীদেরকে বলল, তোমরা সবাই ওই সরকারি ডাক্তারের কাছে যাও, তিনি অনেক ভালো চিকিৎসক, আমার কাছে আসলে তোমাদের আর অনেক সমস্যা হবে। সব ভিখারিকে তো আর আমি একা বদলাতে পারবো না, এমনকি পৃথিবীর কেউ এসে রাতারাতি আমাদের এই ভিখারি সমাজকে বদলাতে পারবে না। কিন্তু আমি সেই সরকারি ডাক্তারের মতো ভিখারিদের বিভিন্ন বর্তমানে ও ভবিষ্যতে হওয়ার মতো সমস্যা তুলে ধরবো। ভিখারিদের চিন্তাধারা ও গতি ও প্রকৃতি তুলে ধরবো। এতে ভিখারিদের যারা চিকিৎসা ও শাসন করে সেসব বড় ভিখারিরা যদি সামান্য সচেতন হয়, তাহলে এইসব ছোঁয়াচে ভিখারির রোগ রোধ করা সম্ভব। একদিন ভিখারি মুক্ত সমাজ দেখবো, এই আশাতে আমরা সামান্য পরিশ্রম করব। আশা করি আমাদের পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।